উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল, মূল আঘাত হানবে রাতে। চোখ ফোটা তাণ্ডবের আশঙ্কা, আশ্রয় কেন্দ্রে যায়নি অনেকে। আমরা এখন কি করব, উলাফান নিয়ে কোনে বাঁচবো, আমরা সেই চিন্তা আমরা এখন ওই করছি। সকাল থেকে আইছি পানিতে ডুবে, তুফান বানের দিন বাচ্চা কাচ্চা না খাইয়ে রয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত সরকার, সব মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল। ক্ষয়ক্ষতি রোধে 19 জেলায় কাজ করবে যৌথ বাহিনী। সবাই ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগ মোকাবেলার জন্য আমরা সবাই প্রস্তুত। একের পর এক বেরিয়ে আসছে বেনজিরের সম্পদ, আরও 119 স্থাবর অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ আদালতের। প্রক্রিয়া শুরু করেছে দুদক। এবং আবাসন ব্যবসার নামে নর্থ সাউথ গ্রুপের মহাপ্রতারণা, ঢাকার চারপাশে গড়ে তুলেছে 3টি প্রকল্প। জমি ফেরত চাইলে নেমে আসে নির্যাতন। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। প্রবল ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগের দাপট চলছে উপকূলীয় জেলায়। সবশেষ অবস্থান অনুযায়ী ঘূর্ণিঝড় পায়রা সমুদ্র বন্দর থেকে দক্ষিণে অবস্থান করছে। বাতাসের গতিবেগ বেড়েছে কয়েক গুণ। মূল আঘাত হানবে আজ রাতে। রিমালের প্রভাবে সাগরে কয়েক ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আছড়ে পড়ছে তীরে। প্রাণহানি ঠেকাতে উপকূলীয় অনেক জেলার ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। রোববার সন্ধ্যার আগ থেকেই সমুদ্র উপকূলে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব। তীব্র বাতাসে গাছপালা উপড়ে যাওয়ার উপক্রম। সমুদ্র তীরে আছড়ে পড়ছে ঢেউ। চলে উপকূলবাসীদের নিরাপদ আশ্রয় নেয়ার শেষ চেষ্টা। সন্ধ্যার আগ থেকেই ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগের দাপট শুরু হয় পটুয়াখালীতে। সমুদ্রে উঠতে থাকে কয়েক ফুট উচ্চতার জলোচ্ছ্বাস, বাড়ে বাতাসের তাণ্ডবও। এ সময় কলাপাড়ার চর থেকে পরিবারকে নিয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় পানির তোড়ে ডুবে একজনের মৃত্যু হয়। বাগেরহাটের সদর, মোরেলগঞ্জ, শরণখোলা, মোংলা ও রামগঞ্জ উপজেলার নদী তীরের অনেক গ্রামে পানি ঢুকে পড়েছে। এতে পানিবন্দী হয়েছেন অনেকে। সেই সঙ্গে কুমিরের প্রজনন কেন্দ্র সুন্দরবনের করমজল পুরোপুরি তলিয়ে যায় পানিতে। দিনের বেলা আজকের জোয়ারের যে পানি হচ্ছে তা সাধারণ জোয়ারে বা ইলিশ মাছের পানি হওয়ার কথা, তার থেকে নেমে 4 ফুট মতো পানি বেশি হয়েছে। আমাদের যে করমজল সহ সুন্দরবন সমস্ত জায়গায় পানি নিচে চলে গেছে। 9 নম্বর মহাবিপদ সংকেতে থাকা কক্সবাজারে দিনভর হয় বৃষ্টি। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। মহেশখালীর মাতারবাড়ি সহ বিভিন্ন নিম্নাঞ্চলে ঢুকে পড়ে পানি। বাতাসের গতিবেগও বেড়েছে কয়েক গুণ। প্রবল বাতাস বয়ে যাচ্ছে সাতক্ষীরার শ্যামানগর ও আশাশুনি উপকূলে। জোয়ারের পানি বেড়ে 4 থেকে 5 ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে তীরে। উপকূল জুড়ে চলা 10 নম্বর বিপদ সংকেতে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। রিংবাঁধ রক্ষায় প্রাণপণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত রক্ষা করা যায়নি। পুরোপুরি ধসে গেছে বাঁধটি। 10 নম্বর মহাবিপদ সংকেতে থাকা ভোলায় বিকেলে সাগরের পানিতে তলিয়ে যায় 30টি গ্রাম। যে যার মতো ছোটেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। তাৎক্ষণিকভাবে গবাদি পশু নিয়ে অনেকেই বিপাকে পড়েছেন। ভোলায় বাতাসের গতি বেড়েছে কয়েক গুণ, সাথে হচ্ছে ভারী বৃষ্টিপাতও। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে চরম আতঙ্কে রয়েছে বরগুনার বিষখালী নদীপাড়ের মানুষ। বাড়িঘরে পানি উঠে যাওয়ায় দিনভর আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে ছোটেন তারা। জেলায় খুলে দেওয়া হয়েছে 673টি আশ্রয় কেন্দ্র। 10 নম্বর সংক্ষেপে কিছুক্ষণ আগে শুনছি, এখন আমরা সাইক্লোন সেন্টারে যাওয়ার জন্য প্রস্তুত করছি। সন্ধ্যা নাগাদ ঝালকাঠিতে বাতাসের গতিবেগ বেড়েছে কয়েক গুণ। আশ্রয় কেন্দ্রে যেতে উপকূলে করা হয় মাইকিং। জেলায় প্রস্তুত রাখা হয়েছে 885টি আশ্রয় কেন্দ্র ও 62টি সাইক্লোন শেল্টার। 10 নম্বর মহাবিপদ সংকেত দেয়া হলেও আশ্রয় কেন্দ্রে যেতে রাজি হয়নি অনেকে। পিরোজপুরে ঘূর্ণিঝড়ের প্রভাবে দিনভর হয় বৃষ্টি, বয়ে যায় দমকা হাওয়া। ঝুঁকিপূর্ণ এলাকার অনেকেই ছোটেন সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে। বরিশালে রোববার সকাল থেকেই বিভিন্ন রুটে বন্ধ রাখা হয় নৌ চলাচল। সচেতনতায় নৌ পুলিশের পক্ষে করা হয়েছে মাইকিং। এদিকে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষয়ক্ষতি কমাতে চট্টগ্রাম বন্দর বন্ধ রাখে সব ধরনের অপারেশনাল কার্যক্রম। চালু রাখা হয় জরুরি কন্ট্রোল রুম। জেটি থেকে বহির্নোঙরে সরিয়ে নেওয়া হয়েছে সব জাহাজ। সেই সঙ্গে বন্দরের সব সরঞ্জাম নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।
দর্শক, রিমালের আরো খবর জানতে এবার চলে যাব ভোলায়। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, ভোলায় এরই মধ্যে শুরু হয়েছে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব। ভেসে গেছে 30 থেকে 35টি গ্রাম। সরেজমিনে কি চিত্র দেখছেন? জুই, যেমনটি বলছিলেন, ঘূর্ণিঝড়ে যে অবস্থা, বলা যায় যে আজকে দিনভর কিন্তু এই যে মানে ঘূর্ণিঝড়ের প্রভাবে যে তাণ্ডব সেটি কিন্তু চলছে এবং সন্ধ্যা নাগাদ যেন এটি আরো ভয়াল রূপ ধারণ করেছে এবং উপকূলের মানুষ এতে করে অনেকটাই আতঙ্কিত এবং উপকূলের বাসিন্দারা বলছিলেন যে বিগত সময়ে যে উপকূলের উপর দিয়ে ঘূর্ণিঝড় সিডর, আইলা, মহাসেন এবং আমপান সহ যে সমস্ত ঝড় হয়েছে সেই ঝড়গুলোর যে স্থায়িত্ব সেটি ছিল অনেকটা কম, কিন্তু এই ঝড়ের যে স্থায়িত্ব সেটি নিয়ে উপকূলের বাসিন্দাদের নতুন করে ভাবিয়ে তুলেছে। তারা শুরুতে ঝড়ের যে প্রভাব সম্পর্কে তাদের অনেকটাই অজানা ছিল, কিন্তু যখন বেলা বাড়তে শুরু করে ঠিক তখন এই যে ঝড়ের তীব্রতা বেড়ে যায়, বাতাসের তীব্রতা বেড়ে যায় এবং একই সাথে আজকে কিন্তু মেঘনার পানি বিপদসীমার সর্বোচ্চ উপর দিয়ে প্রবাহিত হয়েছে, যেটি ছিল 59 সেন্টিমিটার এবং এটি কিন্তু এ মৌসুমে সর্বোচ্চ ঝড় এবং যে কারণে উপকূলবর্তী যে সমস্ত দ্বীপচর রয়েছে, ঢালচর, পুকরি মুকরি সহ যে সমস্ত দ্বীপচর রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে এবং বেড়িবাঁধের বাইরে 30টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 1.5 লক্ষাধিক মানুষ। তো সে সমস্ত মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। এখন রাত অবধিও কিন্তু আমরা দেখেছি যারা স্বেচ্ছাসেবী রয়েছে মানুষজনকে আশ্রয় কেন্দ্রে আনার জন্য তারা কিন্তু এখনো সেই কার্যক্রমটি চালিয়ে যাচ্ছে এবং তারা প্রচারণা করছে যতক্ষণ পর্যন্ত মানুষকে আশ্রয় কেন্দ্রে আনা যায় সেই চেষ্টাটি কিন্তু তারা চলছে। এবং ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান আমাকে বলেছেন যে ভোলার মূল ভূখণ্ডের বাইরের প্রায় 60,000 মানুষকে কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে আনতে সক্ষম হয়েছেন এবং একই সাথে প্রায় 15,000 গবাদি পশুও কিন্তু তারা মুজিব কিল্লায় এনেছেন এবং তারা বলছেন যে এই রাত যত বাড়বে ততই তাদের যে প্রচেষ্টা মানুষদেরকে আনানোর আশ্রয় কেন্দ্রে আনার সেই প্রচেষ্টা কিন্তু চলবে। কিন্তু এখন রাত যত গভীর হচ্ছে এবং ঝড়ের তীব্রতা কিন্তু ততই বাড়ছে, বাতাসের গতিবেগ বাড়ছে এবং মানুষের মধ্যে আতঙ্ক কিন্তু একইভাবে ছড়িয়ে পড়ছে, এমনটি কিন্তু আমরা উপকূল ঘুরে দেখেছি। এবং জেলা প্রশাসক বলছিলেন তাদের যে 3টি ধাপের যে প্রস্তুতি ছিল ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় সেই প্রস্তুতির অংশ হিসাবে এখন কিন্তু দ্বিতীয় ধাপের যে প্রস্তুতি সেটি চলছে। প্রথম ধাপের যে প্রস্তুতি ছিল তাদের প্রস্তুতি নেওয়ার ঘূর্ণিঝড় মোকাবেলায় এখন চলছে ঘূর্ণিঝড় চলাকালীন সময়ে যে প্রস্তুতি সেই কার্যক্রম কিন্তু চলছে এবং জেলা প্রশাসনের যে কর্মকর্তারা রয়েছেন তারা এখনো সতর্ক অবস্থানে রয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে তাদের যে 335 কিলোমিটার যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধ এখন পর্যন্ত সুরক্ষিত রয়েছে তারা দাবি করছে। তবে আমরা খোঁজ নিয়েছি উপকূলের বিভিন্ন প্রান্তে, উপকূলের বাসিন্দারা কিন্তু এই বেড়িবাঁধ নিয়ে অনেকটা শঙ্কা প্রকাশ করেছেন, কেননা বেড়িবাঁধের প্রায় 10 থেকে 20 কিলোমিটার অনেকটাই ঝুঁকিপূর্ণ রয়েছে এবং যেহেতু আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে এটি মধ্যরাত্র থেকে ভোর রাতের মধ্যে আঘাত আনার সম্ভাবনা রয়েছে, তো সেই হিসেবে দ্বিতীয়বারের মতো কিন্তু আজকে জোয়ারটি চলে আসবে রাত 3টার দিকে। তো সেক্ষেত্রে যদি ঝড়ের তীব্রতাটাও যদি বেড়ে যায় সেক্ষেত্রে আবারও কিন্তু উপকূলে যে সমস্ত দ্বীপচর রয়েছে, নির্মাঞ্চল রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং রাত বাড়ার সাথে সাথে এই আতঙ্ক কিন্তু বেড়ে যাচ্ছে। তো এ ছিল আমার কাছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যে উপকূলে যে ভয়াবহ অবস্থা বিরাজ করছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে জুইয়ের কাছে। জুই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে বরগুনার। হাজার হাজার মানুষ জীবন বাঁচাতে ছুটে এসেছে আশ্রয় কেন্দ্রে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রিয়াজ আহমেদ মুসা। মুসা, উপকূলীয় জেলা বরগুনায় ঘূর্ণিঝড়ের কি প্রভাব দেখছেন? আশ্রয় কেন্দ্রগুলোর চিত্র জানতে চাই আপনার কাছে।
অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছে বরগুনার পৌর এলাকায়। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু ব্যাপক বৃষ্টি হচ্ছে। সেই সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখেছি এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং দমকা হাওয়া বইছে। এবং আমরা সকালে যে বিষখালী এবং পায়রা এবং বলেশ্বর তিনটি নদীর আমরা চিত্র দেখেছি, ভয়াবহ চিত্র ছিল। সেখানে জোয়ারের উচ্চতা ছিল কিন্তু স্বাভাবিক বিপদসীমার প্রায় 50 সেন্টিমিটার উপর থেকে কিন্তু পানি প্রবাহিত হয়েছে। এবং এই স্বাভাবিক সময় কিন্তু এই রকম পানির প্রবাহ কিন্তু এই এলাকার মানুষ দেখেনি, কিন্তু এই যে ঝড়ের কারণে, ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু এই বেশ অধিক উচ্চতায় পানি প্রবাহিত হয়েছে। এবং আমরা বিভিন্ন বেড়িবাঁধের বাইরের এলাকাগুলো খোঁজ করেছি এবং ঘুরে ঘুরে দেখেছি যে এলাকাগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে গিয়েছে এবং অনেক জায়গায় কিন্তু দুর্বল যে বেড়িবাঁধের জায়গাগুলো রয়েছে সেইগুলো কিন্তু ছুটে যেতেও আমরা দেখেছি। এবং আমরা আশ্রয় প্রকল্পগুলো আমরা ঘুরেছি এবং যে সাইক্লোন শেল্টার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা খোঁজ নিয়েছি। এবং প্রথম সকাল থেকে কিন্তু দুপুর পর্যন্ত সাইক্লোন শেল্টারে জেলা প্রশাসন থেকে কিন্তু বারবার প্রচার প্রচারণা চালানো হলেও কিন্তু তারা কিন্তু সেই আশ্রয় গ্রহণ করেনি। কিন্তু সন্ধ্যার পর থেকে যখন এই ঘূর্ণিঝড়ের রৌদ্র রূপ যখন এই উপকূল বালিশে যখন দেখা শুরু করলো তখন কিন্তু আশ্রয় কেন্দ্রগুলো যাওয়া শুরু করছে। কিন্তু আমরা আশ্রয় কেন্দ্রগুলো ঘুরে যে বিষয়টা দেখেছি, আশ্রয় কেন্দ্রগুলো কিন্তু অন্ধকার। এখানে কিন্তু একটি বড় সমস্যা তৈরি হয়েছে এবং যে কারণে কিন্তু নিরাপত্তাহীনতায় কিন্তু তারা ভুগছেন। এবং আমরা মেডিকেল টিমের সাথে কথা বলেছি, তারা প্রস্তুত রয়েছেন। রাতে ঘূর্ণিঝড়ের আঘাত হানলে কোনো ধরনের ঘটনা ঘটলে কিন্তু মেডিকেল টিম প্রস্তুত রয়েছে এই সার্বিক সাহায্য সহযোগিতা করার জন্য। এবং পানি উন্নয়ন বোর্ড কিন্তু বেড়িবাঁধের যে দুর্বল জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করার চেষ্টা করছে। সেজন্য 800-রও বেশি জিও ব্যাগ প্রস্তুত করে রাখা হয়েছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, বরগুনার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ এরই মধ্যে স্থলভাগ অতিক্রম শুরু করেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সবশেষ ব্রিফিংয়ে জানানো হয় ঘন্টায় 13 কিলোমিটার গতিতে এগুচ্ছে এই ঘূর্ণিঝড়। যেহেতু ঘূর্ণিঝড়টি এখন অগ্রভাগ শুধু আঘাত করতেছে, যখন ঘূর্ণিঝড়ের কেন্দ্রটা বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করবে, যেটা সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 3-4 ঘন্টা, এটা যখন শুরু করবে তখন বাতাসের পূর্ণ গতিবেগটা আমরা কোথায় কি হয়েছে সেটা আমরা জানতে পারবো। ঘূর্ণিঝড় রেমালের সবশেষ অবস্থা জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব কতটা শুরু হয়েছে পটুয়াখালীতে? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে আমি এখন আছি খেপুপাড়া এলাকা, অর্থাৎ যেই স্থান দিয়ে বাংলাদেশের মোংলা এবং খেপুপাড়া এলাকায়, এবং এই স্থান দিয়ে কিন্তু রিমাল ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে এবং এখন তার প্রচন্ড বাতাসের গতিবেগ। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে 13 কিলোমিটার গতিতে আসলে এই ঘূর্ণিঝড় রিমাল এগিয়ে আসছে। এবং আপনি জানেন যে এখন পর্যন্ত 10 নম্বর সতর্কতার সংকেত অর্থাৎ বিপদ সংকেত দেখানো হয়েছে। আপনি লক্ষ্য করবেন যে এই যে পায়রা নদী, সেই পায়রা নদীর পানির যে স্রোত এবং গতিবেগ, প্রচন্ড গতিবেগ আসলে, এবং ইতিমধ্যে প্রায় 4 থেকে 5 ফিট উচ্চতা ধারণ করেছে। অত্র লোকালয়ের যে পানির যে পরিমাণ সেটি অনেক, রাস্তাঘাটও কিন্তু ডুবে গেছে এবং অনেক বাড়িঘরও কিন্তু ইতিমধ্যে ডুবে গেছে। এবং আপনাকে যদি বলি যে পায়রা নদী, আপনি লক্ষ্য করছেন যে আসলে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যে জলোচ্ছ্বাস, পানি কিন্তু বাড়ছে, পানির উচ্চতা কিন্তু বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর বলছেন যে আসলে এটি 8 থেকে 16 ফিট পর্যন্ত, এই 10 থেকে 16 ফিট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে ঘূর্ণিঝড় রেমাল। এবং এটি সন্ধ্যা নাগাদ, এখন আসলে জোয়ারের সময় চলছে এবং সেটি মধ্যরাতে, তারা বলছেন যে ঘূর্ণিঝড় রেমাল মধ্যরাতে হয়তো সেটি আঘাত হানবে উপকূলে, এবং মধ্যরাতে আঘাত হানলে তখন হয়তো ভাটার সময় থাকবে। এবং যদি সন্ধ্যা নাগাদ সেটি আঘাত হানে, যদিও এখন আসলে আঘাত হানার কোনো সম্ভাবনা নেই, হয়তো আরো ঘন্টা 2 সময় আছে, তখন হয়তো আঘাত হানবে। এবং সারা দেশে এখন পর্যন্ত প্রায় 9টি জেলাকে 10 নম্বর বিপদ সংকেতের আওতায় আনা হয়েছে এবং সাইক্লোন সেন্টার থেকে শুরু করে প্রস্তুত করে রাখা হয়েছে দুর্যোগ মোকাবেলা। এখানকার আমরা লক্ষ্য করছি আসলে প্রচন্ড বাতাসের গতিবেগের কারণে আসলে এখানে দাঁড়ানো কিন্তু অনেকটা মুশকিল হয়ে পড়েছে। এবং আপনি জানেন যে খেপুপাড়া এটি একটি জেলে অধ্যুষিত এলাকা এবং এখানকার যে সাগরের সমস্ত মাছ ধরার ট্রলার রয়েছে, নৌকা রয়েছে, সেগুলো কিন্তু ভিড়িয়ে রাখা হয়েছে এবং মানুষের মধ্যে আসলে যে প্রস্তুতি, শুনশান নীরব পুরো এলাকা, উপত্যকা এলাকা, এবং সাধারণ মানুষ আসলে
তাদের যে ঘূর্ণিঝড় অত্র এলাকার দক্ষিণাঞ্চলে মানুষের মধ্যে যে একটি প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু থাকে এবং তারা কিন্তু তাদের বাড়িঘর এবং সাইক্লোন সেন্টারে যারা আছেন তারা সেখানে আশ্রয় নিয়েছেন। সাধারণ মানুষ আছে, একটু কথা বলি যে আসলে এই ঘূর্ণিঝড়টি আমরা এর আগে গত বছর মোখার প্রভাব লক্ষ্য করেছি, এটি আসলে কি অবস্থা এখন? প্রভাব হয়তো মধ্যরাত নাগাদ সেটি হয়তো আঘাত হানতে পারে, কেমন দেখছেন পরিস্থিতি? খুব খারাপ, খুবই খারাপ। দুপুরের সময় তো পানি উঠছে দোকানের মধ্যে কোমরমান, দুপুরে এখন এর চেয়ে বেশি পানি, এখন পানি অনেক বেশি হতে পারে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আসলে মানে এত বাতাসের গতিবেগ যেটি আসলে এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রে অর্থাৎ 64 কিলোমিটারের মধ্যে বলা হয়েছে যে সেটি 90 কিলোমিটার এবং তার আশপাশে আসলে 120 কিলোমিটার বা 130 কিলোমিটার দমকা এবং ঝড়ো হাওয়ার গতিবেগে এই ঘূর্ণিঝড়টি অতিবাহিত হচ্ছে এবং অতিবাহিত হওয়ার একটি সম্ভাবনার কথা তারা জানিয়েছে। এবং আপনি নিজেও বলছেন যে 13 কিলোমিটার গতিতে এটি ঘন্টায় 13 কিলোমিটার গতিবেগে এগিয়ে আসছে এবং 13 কিলোমিটার পর্যন্ত ঘন্টায় এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড় রিমাল এবং সেটি আসলে হয়তো আরো 2-3 ঘন্টা বাকি আছে। হয়তো এটি আমাদের যে বাংলাদেশের যে উপকূল আছে দক্ষিণ পশ্চিমাঞ্চল উপকূল, মংলা, পায়রা এবং দেশের প্রায় 16টি জেলার উপর দিয়ে এই ঘূর্ণিঝড় রেমাল আসলে বয়ে যাবে এবং প্রচন্ড বাতাস, যেখানে আসলে কোনো দাঁড়ানো অনেকটা কষ্টসাধ্য। মুষলধারে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, আমরা লক্ষ্য করেছেন পায়রা নদীতে পানির যে গতিবেগ সেটিও নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবং সাধারণ মানুষ বলছেন যে দুপুরের দিকে আসলে প্রচন্ড বৃষ্টিপাতের কারণে অনেক কিছু তলিয়ে গেছে এবং পানির উচ্চতা ইতিমধ্যে বেড়েছে 10 থেকে 16 ফুট উচ্চতা, তো আরো বাড়বে। এখানে আসলে এখন দাঁড়িয়ে থাকা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আমরা পরবর্তী সংবাদে হয়তো কুয়াকাটা সমুদ্র সৈকত সেখানকার পরিস্থিতি, সাগর কিন্তু প্রচন্ড উত্তাল রয়েছে, সেখানকার পরিস্থিতি আমরা দেখাতে পারবো এবং পরবর্তী সংবাদের মাধ্যমে দুর্যোগের সার্বিক চিত্রটি আমরা হয়তো তুলে ধরতে পারবো। এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি খেপুপাড়া এলাকা থেকে। ফিরছি স্টুডিওতে জুয়ের কাছে। ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী ফখরুল ইসলাম। নিশ্চয়ই আপনি নিরাপদে থেকে সংবাদ সংগ্রহ করবেন। ঘূর্ণিঝড় রিমালের সবশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফ করছে আবহাওয়া অফিস, সরাসরি যাচ্ছে সেখানে। 150 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্র মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করেছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র আরও উত্তর দিকে অগ্রসর হয়ে 1 থেকে 2 ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম করে সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি পরবর্তী 5 থেকে 7 ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত, আমি আবার বলছি 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত, আমি আবার বলছি 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 9 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদীবন্দর সমূহকে 4 নম্বর নৌ মহাবিপদ সংকেত, আমি আবার বলছি 4 নম্বর নৌ মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দমকা ঝড়ো হাওয়া সহ ভারীর পরিমাণ হচ্ছে 44 থেকে 88 মিলিমিটার পার 24 ঘন্টা এবং অতি ভারী সেটা 89 মিলিমিটার প্রতি 24 ঘন্টার ভেতরে
বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমিধস হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এই হলো আমাদের বুলেটিন। আর আমাদের মনে হয় যে এটা ঘূর্ণিঝড়ের যে নিচের বডিটা, এটা এই সেন্টারটা অতিক্রম করার পরে আস্তে আস্তে এই বডিটাও অতিক্রম করবে পর্যায়ক্রমে। এইটা আমরা তো বলেছি যে 1 থেকে 2 ঘন্টার মধ্যে, অর্থাৎ এটা এখন অলরেডি টাচ করেছে আমাদের কিন্তু উপকূল। হ্যাঁ, আমরা এখানে দিলাম হলো কয়টার ঈদের ডাটা দিয়ে, সন্ধ্যা 6টার ডাটা দিয়ে দিচ্ছি। মানে সন্ধ্যা 6টার পর পরে সে মানে ওই উপকূল অতিক্রম করা শুরু করেছে। কেন্দ্রটা এটা উপকূল বলতে আমরা কিন্তু মংলা বন্দর, মংলা থেকে দক্ষিণ পশ্চিম অঞ্চল দিয়ে যে সাতক্ষীরা, খুলনা যে অঞ্চল আছে এই অঞ্চলের ভিতর দিয়ে ওই দিক দিয়ে পশ্চিমবঙ্গের যে সাগর আইল্যান্ড আছে এই মাঝখান দিয়ে সে ঢুকছে, তার মূল যে কেন্দ্রটি। কিন্তু তার পেরিফেরাল অংশ, অন্যান্য অংশগুলোতে মানে তার প্রভাব পড়ছে, কিন্তু তার মূল কেন্দ্র যেটি সেটি কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের উপকূল টাচ করেছে আর কি, এবং অল্প সময় এটা পর্যায়ক্রমে উপরে উঠছে এবং আগামী 5 থেকে 7 ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। ভাই, এই ঘূর্ণিঝড়টি যখন আসলে কেন্দ্রটা প্রবেশ করা শুরু করলো তখন বাতাসের গতিবেগ কেমন ছিল এবং এটার রুটটা আসলে কোন দিকে যেছে? তখন অ্যাকচুয়ালি বাতাসের গতিবেগ সবচেয়ে কম থাকবে, অর্থাৎ কেন্দ্রটাতে কোনো বাতাস থাকে না। যে সেন্টারটা বা আয়ের মতো যে অঞ্চলটা, ওই অংশে কোনো বাতাস থাকে না এবং এই সময় বাতাসটা কম থাকে। আবার যখন নিচের অংশটা ওঠা শুরু করবে তখন আবার বাতাসটা পর্যায়ক্রমে বাড়বে। এই যে কেন্দ্রটা যেটা উঠলো উপকূলে, সেটা আসলে কোন দিকে যে আমরা তো একটু আগে উনি বললেন, আমি এখানে বললাম যে এটা মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ, খেপুপাড়া উপকূল, উত্তর দিকে সে অগ্রসর হচ্ছে। অর্থাৎ কিছু অংশ ভারতে আছে, কিছু অংশ বাংলাদেশে আছে, এইভাবে অতিক্রম করছে। আপনাদের আর কোনো প্রশ্ন না থাকলে আমরা বাংলাদেশের উপরে আস্তে আস্তে উঠতেছে, মানে বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাটের যে অঞ্চলটা, এখান থেকে উত্তর দিকে সে অগ্রসর হচ্ছে। মানে আমরা আমাদের অংশটা বললাম, কিন্তু ভারতের কিছু অংশ আছে, এটা ওনারা বলবেন। আর এই যে বৃষ্টিপাত হচ্ছে মাঝে মাঝে থেমে থেমে আরো হবে এবং কালকে সারাদিনই বৃষ্টি হবে, বিশেষ করে আমাদের মানে আমাদের ঢাকা সহ উত্তরের অংশে বৃষ্টি আরো বাড়বে। আপনি যেহেতু বলছেন যে আসলে কেন্দ্রটা উপকূল ছুঁয়েছে, সেই ক্ষেত্রে এখন ওই এরিয়াগুলোতে, উপকূলীয় এলাকাগুলোতে কি এই মুহূর্তে জলোচ্ছ্বাস হচ্ছে কিনা বা এর তথ্য আছে? না, জলোচ্ছ্বাস আমি সেটা হচ্ছে না। সেটা যেটা আমি বুঝি যে এই রাত্রি 9:30 না 9:40 দিকে একটা জোয়ার আছে এবং এই জোয়ারের সাথে এই বায়ুতাড়িত যে ফোর্স, শক্তি, এটা জলোচ্ছ্বাসকে আরেকটু বৃদ্ধি করবে। এখন কিন্তু অপোজিট ফেজে আছে, ভাটা আছে, জোয়ার ফেজে নাই। জোয়ার শুরু হবে আবার 9:45 থেকে, আবার আস্তে আস্তে জোয়ার শুরু, তখন আবার জোয়ারটা বাড়বে। কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে আমাদের যে মানে ওই অঞ্চলে যে নদী আছে, উপকূল অঞ্চল, ওখানে বাটার সময় জোয়ার ছিল না। এখন হ্যাঁ, কিছুটা পরবর্তীতে যখন আবার জোয়ার হবে, সেখানে যখন যে ফোর্সটাও থাকবে, সেই উইন্ড ড্রিভেন যে ফোর্সটা, সে তার কারণে আবার একটু জোয়ার পাওয়া যাবে, অর্থাৎ জলোচ্ছ্বাস পাওয়া যাবে। না, মূল কেন্দ্র এত সময় লাগবে না। আমি তো বললাম যে 1 থেকে 2 ঘন্টার ভেতরে এটা মূল কেন্দ্র উঠে যাবে। জি, টাচ করেছে। না না, সন্ধ্যা 6টার ডাটা নিয়ে আপনি যে ঘটনাটি বললেন যে আসলে উপকূলে উঠেছে, এই জিনিসটা আপনি স্বাভাবিক ভাষায়, মানে সাধারণ ভাষায় যেটা কমিউনিকেটিভ ভাবে বলে দেন।
আমরা মনে হয় যে এখানে একদম ডিটেইল আছে। এটা যদি সাধারণ মানুষকে আপনারা বিশ্লেষণ করে বলেন। মূল ঝড় নয়, এটা কেন্দ্র না অগ্রভাগ তো দুপুরে পরে অগ্রভাগটা কিন্তু দুপুরের পর থেকে বিভিন্ন অংশে তার মানে প্রভাব পড়েছে। এখন অগ্রভাগ যখন ভিতরে ঢুকে ল্যান্ডের ভিতরে চলে আসছে, ওর মাঝখানে কেন্দ্র থাকে, সেই কেন্দ্রটা সন্ধ্যা ৬টার পরে আমাদের উপকূল করা শুরু করেছে। কেন্দ্রটা মাঝখানে এত বড় একটা জিনিস থাকে ৪০০ থেকে ৫০০ কিলোমিটার না, কেন্দ্র না, পুরো বডিটা তার ৪০০, কেন্দ্র থাকে ৪০ থেকে ৫০-৬০ কিলোমিটারের মধ্যেই থাকে। এর থেকে এই কেন্দ্রটা শুরু করেছে সন্ধ্যার পরে। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম আবহাওয়া অফিসের ব্রিফিংয়ে। ঘূর্ণিঝড় রিমালের তথ্য জানতে পিরোজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। হাসিব, রিমালের অগ্রভাগ অতিক্রম করা শুরু করেছে, পিরোজপুরের প্রভাব কেমন দেখছেন? আপনি যেমনটা শুনতেছিলেন যে কিছুক্ষণ আগে যে আবহাওয়া অধিদপ্তর থেকে তথ্যটা দেওয়া হয়েছিল যে পিরোজপুর জেলা কিন্তু এখনো 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় আছে। এবং আমি বলে রাখি যে বিকাল থেকে যে পানির যে মাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে স্বাভাবিক জ্বরের তুলনা থেকে। এবং পিরোজপুরের যে নিম্নাঞ্চলগুলো বিশেষ করে মঠবাড়িয়ার, খাতাচিরা, সাপরেজা, বড়মাছুয়া এবং ইন্দুরকানির বেশ কিছু এলাকা, সাউথখালী, চন্ডীপুর সহ ইন্দুরকানি শহর, টগরা এবং পিরোজপুর সদরের বেশ কিছু শঙ্কুপাশ এলাকা সদরের বেশ কিছু এলাকা কিন্তু ইতিমধ্যে পানির নিচে নিমজ্জিত হয়েছে, বিশেষ করে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ার কারণে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে সরকারি ভাবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বেশ তৎপর ভাবে কাজ করা হচ্ছে যে পিরোজপুরে যে 561টি সাইক্লোন সেন্টার যে প্রস্তুত করা হয়েছে মানুষের নিরাপত্তার জন্য, নিরাপত্তা আশ্রয়ের জন্য, সেখানে কিন্তু ইতিমধ্যে মানুষ আশ্রয় নেওয়া শুরু করছে। কেননা সন্ধ্যা থেকে কিন্তু বাতাসের গতিবেগ প্রচুর পরিমাণে বাড়ছে এবং অনেকে ধারণা হচ্ছে যে ইতিমধ্যে ঘূর্ণিঝড় রিমাল কিন্তু আঘাত আনা শুরু করছে পিরোজপুর শহর উপকূলীয় এলাকায়। এবং আমি বিষয়ে বলে রাখি যে সন্ধ্যা 7টার সময় জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী 561টি আশ্রয় কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে 16,400 জন আশ্রয় কিন্তু ইতিমধ্যে তারা নিয়েছেন। এবং তারা জানিয়েছেন যে পিরোজপুরের মঠবাড়িয়া যে খাতাচিরা এলাকায়, দ্বীপ এলাকায় এবং ইন্দুরকানির সাউথখালী এলাকার যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো ছিল সেখান থেকে ইতিমধ্যে তাদেরকে ওখানে বসবাসকারী জনগণকে কিন্তু ইতিমধ্যে তারা নিরাপদ স্থানে কিন্তু তারা নিয়ে এসেছে। এবং প্রশাসন থেকে সাইক্লোন সেন্টার শুকনো খাবার ইতিমধ্যে বিতরণ শুরু করছে। এবং তারা বলছে যে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা এবং সর্বোচ্চ চেষ্টা তারা করে যাচ্ছেন। এবং মেডিকেল 65টি মেডিকেল টিম সহ তারা তৈরি করেছেন যারা মানুষের সেবা দেওয়ার জন্য। এবং প্রশাসন বলছে যে এই ঘূর্ণিঝড় রিমাল যদি আঘাত হানে তার পরবর্তী সময়েও যেন সার্বিক ব্যবস্থা এবং মানুষের জানমাল নিরাপত্তার জন্য সার্বিক ব্যবস্থা কিন্তু তারা প্রস্তুতি নিয়েছে। এবং মানুষকে বলছে নিরাপদে থাকার জন্য বারবার মানুষকে সচেতন করা হচ্ছে। জয়ী, মূলত এই ছিল আমার কাছে সর্বশেষ রিমালের বিষয়ে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, পিরোজপুর থেকে যুক্ত ছিলেন হাসিবুল ইসলাম হাসান। দেখছেন সংবাদ রাত। রিমালের খবর জানাতে উপকূলীয় জেলা বাগেরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, ইতিমধ্যে উপকূলীয় অনেক জেলায় রিমাল দাপট দেখাতে শুরু করেছে, বাগেরহাটের প্রভাব কেমন? থেকেই কিন্তু বাগেরহাটে ঝড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছিল এবং এটা সন্ধ্যা নাগাদ ঝড়ের গতিবেগ বেশ বেড়ে যায় এবং বাগেরহাটের সকল নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং সুন্দরবন সহ বাগেরহাটের বেশ কিছু এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এবং নদীর যে পানি বৃদ্ধি পেয়েছে এই পানি বৃদ্ধির কারণে শরণখোলা, মোরেলগঞ্জ এবং বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধ উঠছে, কিন্তু লোকালয়ে পানি ঢুকেছে, আমরা এমন খবর পেয়েছি। এছাড়া আমরা যদি বাগেরহাটের যারা ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দা আছে তাদের বিষয়টি যদি আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে সন্ধ্যা পর্যন্ত বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে অন্তত 50,000 মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে গেছে এবং 3,000 গবাদি পশু তারা আশ্রয় কেন্দ্রে নিয়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন।
এছাড়া বাগেরহাটে যদি জেলা প্রশাসনের প্রস্তুতি সম্পর্কে আমরা আপনাদেরকে জানাই, এই ঘূর্ণিঝড় আসার আগে কিন্তু জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছিল এবং বাগেরহাটে প্রায় ৩,৫০০ স্বেচ্ছাসেবক কিন্তু এই ঘূর্ণিঝড় উপলক্ষে মাঠে যারা ঝুঁকিপূর্ণ মানুষ রয়েছে তাদের সাহায্য সহযোগিতার জন্য কাজ করছেন। তারা বিভিন্ন লোককে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছেন এবং মাইকিং করছেন আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য। এর পাশাপাশি জেলা প্রশাসন এবং প্রত্যেকটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ঘূর্ণিঝড়ের নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। তারাও পর্যবেক্ষণ করছেন এবং স্থানীয় যে জনপ্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু সবকিছু মিলিয়ে স্বেচ্ছাসেবকদের সাথে কাজ করে যাচ্ছেন, যাতে ঘূর্ণিঝড় আসলে এবং অনেক বড় আঘাত হলেও বাগেরহাটের মানুষকে যাতে তারা রক্ষা করতে পারেন। বাগেরহাট থেকে আমার কাছে এই ছিল ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, বাগেরহাট থেকে যারা ছিলেন সহকর্মী এস সোহান। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার স্ত্রী সন্তানদের নামে থাকা আরও ১১৯টি স্থাবর অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার দায়রা জজ আশামস জগলুল হোসেন দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার এ নির্দেশ দেন। জব্দের নির্দেশের পর সাবেক আইজিপির সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদক আইনজীবী খুরশিদ আলম খান। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। 7 মাসের চাকুরি জীবনে সাবেক আইজিপি বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ মোট আয় করেন ১,৮৪,৮৯,০০০ টাকা, কিন্তু সম্পত্তির মালিক হয়েছেন কয়েকশো গুণ বেশি। সেসব সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জে ইকো রিসোর্ট, স্ত্রী ও 2 মেয়ের নামে 6 কোম্পানি, ঢাকার অভিজাত এলাকায় দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছে বিঘার পর বিঘা জমি। শুধু 5 প্রতিষ্ঠানেই বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকার বেশি। সম্প্রতি বেনজির আহমেদের সম্পদ কেনার 83 দলিল ও 33 ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী ও মেয়ের নামে থাকা ব্যাংক হিসাবগুলোও অবরুদ্ধ করতে আদালত আদেশ দেন। রোববার সাবেক আইজিপি, তার স্ত্রী ও 2 মেয়ের 119টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয়ের নির্দেশ দিয়েছেন আদালত। আজকেও অনুসন্ধানকারী টিম এবং অনুসন্ধানকারী কর্মকর্তা বেনজির আহমেদের 119টা দলিলের সম্পত্তি ক্রয় করার জন্য এবং সেই সাথে ওনার একটা সঞ্চয়ী হিসাব, 3টা বিও অ্যাকাউন্ট, ওনাদের নামে 100% মালিকানাধীন 4টি কোম্পানি এবং ওনাদের শেয়ার বা মালিকানা আছে এরকম আরও 15টি প্রতিষ্ঠানের ওনাদের অংশ অবরুদ্ধ করার জন্য দরখাস্ত দিয়েছে। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন, নথি পর্যালোচনা করেছেন এবং 23 তারিখের আদেশের ধারাবাহিকতা আজকেও সেই সমস্ত সম্পত্তি সমূহ ক্রয় এবং ফ্রিজ করার জন্য আদেশ দিয়েছে। এসব প্রেক্ষাপটে দুদক আইনজীবী খুরশিদ আলম খান জানান, সাবেক আইজিপি বেনজিরের সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে। অনুসন্ধানটা চলমানেরই একটি অংশ হলো আদালতে আবেদন এবং ফ্রিজ অর্ডারের আমাদের প্রেয়ার ছিল, যেটা আদালত সদয় হয়ে বিবেচনা করে আমাদেরকে দিয়েছে। আদালত একটা জায়গায় বলে দিয়েছে এই ফ্রিজ আদেশ যদি আমি এখন না করি, পরবর্তীতে যদি এগুলো রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত হয় তাহলে প্রপার্টি বেহাত হয়ে যেতে পারে। তদন্ত চলাকালে সাবেক আইজিপির আরো সম্পদ বা ব্যাংক হিসাব সামনে এলে সেসব জব্দ করবে দুদক। অনুসন্ধান কাজ চলাকালীন সময় যদি আরো কোনো প্রপার্টি আসে বা আরো কোনো যদি ব্যাংক অ্যাকাউন্ট আসে, দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী দল যদি মনে করে সেটা জব্দ করা উচিত, সেইগুলোর জন্য নতুন করে তারা আবেদন করতে পারবে, আইনি কোনো বাধা নাই। কমিশন তদন্তকারী দলের রিপোর্ট যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে মামলা হবে কিনা, জানান খুরশিদ আলম খান। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত।